নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর, আজকের 10ম পর্ব। টাকলাঘারের ওপর পর্বতটির তিব্বতী নাম পুরাং। পুরাং অতি প্রাচীন এবং প্রসিদ্ধ বৃহৎ জনপদ। এই পুরাঙের সহিত কিছু ঐতিহাসিক স্মৃতি জড়িত আছে। সে প্রায় 1 শতাব্দী হইতে চলিল। কাশ্মীরাধিপতি বনবীর সিংহ তার সুবিখ্যাত সেনাপতি রাজাওয়ার সিংহের অধীনে একবার বহুতর সৈন্য ওই অঞ্চলে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল দক্ষিণ তিব্বতস্থ কতকটা অংশ অধিকার করা। পুরাঙের জুম্পানওয়ালা, যিনি এই প্রদেশের শাসনকর্তা, পূর্বেই সংবাদ পাইয়া লাসা হইতে বহুতর চীন সৈন্য এবং তাহার অধীনে যতগুলি তিব্বতী সৈন্য আছে তাহা সংগ্রহ করিয়া পুরাং কেল্লায় দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া রহিলেন। বালুতিস্থান, জাসকর, লাদাখ প্রভৃতি স্থান জয় করিয়া বিজয়ী সেনাপতি জারোয়ার সিংহ অগ্রসর হইতে লাগিলেন। ভাবিয়াছিলেন অতি সহজেই তিনি তিব্বতের এই অংশ জয় করিয়া কাশ্মীর রাজ্যের অন্তর্ভুক্ত করিবেন। তিব্বতের পশ্চিম প্রান্তে রুদকের ছোট কেল্লাটি তিনি বিনা যুদ্ধে হস্তগত করিয়া শতদ্রু এবং সিন্ধু নদের উপত্যকার উপর দিয়া সৈন্য চালনা করিলেন। তাহার পর খুলিং নামক নগরটি দখল করিয়া তিনি কিছু অসুবিধা বোধ করিলেন, কারণ সৈন্যগণের বস্ত্র এবং খাদ্যাদি সরঞ্জামের অভাব বোধ হইতে লাগিল। তখনকার দিনে খাদ্যাদি মালপত্র বাহির হইতে সরবরাহের এখনকার মতো সহজ উপায় ছিল না। তাহার উপর শীত পড়িয়া গেল। তখন সেনাপতি দলস্থ কয়েকজন অতি বিশ্বস্ত সৈন্যাধ্যক্ষের সহিত পরামর্শ করিতে বসিলেন। সকলেই কিন্তু এক বাক্যে আপত্তি করিল যে এই অবস্থায় এই সকল অসুবিধার মধ্যে অগ্রসর হওয়া কোনো ক্রমে যুক্তিসঙ্গত নহে। এখানেই যখন খাদ্যাভাব ঘটিয়াছে, দেশ হইতে রসদ আসিতেছে না, তখন আরও অগ্রসর হইলে এই দরিদ্র দেশে এতগুলি সৈন্যের উপযুক্ত দ্রব্যাদি কিরূপে মিলিবে? কিন্তু সেনাপতি জারোয়ার সিংহ কাহারও কোনো কথায় কর্ণপাত না করিয়া সর্বসমেত সৈন্যগণকে পুরাঙের দিকে অগ্রসর হইতে আজ্ঞা দিলেন। তিনি বলিলেন যে যখন এখানে অভাব ঘটিয়াছে, তার মধ্যে বসিয়া বসিয়া নিরুপায় হওয়া অপেক্ষা অগ্রসর হইয়া চেষ্টা করাই আমাদের এখনকার প্রধান কর্ম। ফিরিতেও তো বিপদ কম নয়। শত্রু সৈন্য ছাড়িবে কেন? কতদূর অগ্রসর হইয়া প্রচণ্ড শীতে সৈন্যদল কাতর হইয়া পড়িল। তিনি এই সকল লক্ষ্য করিয়াও নিরুপায় হইয়া সৈন্যগণকে অগ্রসর হইবার জন্য পুনঃ পুনঃ উত্তেজিত করিতে লাগিলেন। কিন্তু বহুতর সৈন্য শৈত্যাধিক্য এবং খাদ্যের অভাব হেতু ক্লিষ্ট হইয়া পড়িল। এমনকি তার 1/3 সৈন্য প্রবল শীতে রুগ্ন এবং অকর্মণ্য হইয়া পড়িল। এদিকে তিনি সংবাদ পাইলেন তিব্বতী এবং চীন সৈন্য তার উচ্ছেদের জন্য পুরাং হইতে বাহির হইয়াছে এবং অনেক দূর আসিয়া পড়িয়াছে। সেনাপতি জারোয়ার তার নিজ সৈন্যগণ অজেয় এই বিশ্বাসে 6 সহস্রের মধ্যে মাত্র 400 সৈন্য তাহাদের সম্মুখীন হইতে পাঠাইয়াছিলেন। এই ক্ষুদ্র বাহিনী অচিরাত চীন এবং তিব্বতী সৈন্য কর্তৃক বিধ্বস্ত হইল। এই সংবাদে সেনাপতি পুনরায় 600 সৈন্যের আরেক বাহিনী প্রেরণ করিলেন, যাহা তাহাদের অগ্রবর্তী বীর সৈন্যগণের দশায় প্রাপ্ত হইল। অদম্য জারোয়ার ইহাতে তিলমাত্র বিচলিত না হইয়া অচিরে তাহার সমস্ত সৈন্য কেন্দ্রীভূত করিয়া স্বয়ং অগ্রবর্তী হইয়া তীর্থপুরীর দিকে সৈন্য চালনা করিলেন। সে স্থানে অনেক কষ্টে উপস্থিত হইয়া তিনি লক্ষ্য করিলেন বিপক্ষ সৈন্য এখনও এদিকে আসিয়া পৌঁছায় নাই। তখন তিনি পুনরায় পুরাঙের দিকে অগ্রসর হইলেন। তীর্থপুরী হইতে পুরাং আসিতে হইলে অনেকগুলি প্রশস্ত এবং বেগবতী নদী পার হইতে হয়। তাহার উপর
শীতের প্রাবল্য হেতু তার সৈন্যগণ বিবশ হইতে লাগিল। যুদ্ধের পূর্বরাত্রে শীত এইরূপ প্রবল হইল যে সৈন্যগণ প্রভাতে তরবারি দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করিতে পারিবে কিনা তাহাতে বিশেষ সন্দেহ উপস্থিত হইল। রাত্রে সৈন্যগণ যত রজ্জু, তরবারির খাপ, বন্দুক ঝুলাইবার বন্ধনী প্রভৃতি জ্বালাইয়া রাত্রি কাটাইল। তাহার পর প্রভাত হইতে না হইতেই বিপক্ষ দলের প্রবল আক্রমণে সৈন্যগণ অসহায় হইল। যুদ্ধ করিয়া আত্মরক্ষা করিবার শক্তি তাহাদের বেশিক্ষণ রহিল না। অবশেষে সমুদয় সৈন্য পরাজিত এবং উচ্ছৃঙ্খল হইয়া সেনাপতির সকল আশা অতলে ডুবাইয়া দিল। মহাবীর জারোয়ার একক অদম্য তেজে বহুক্ষণ যুদ্ধ করিয়া অবশেষে শত্রুহস্তে ছিন্নমুণ্ড হইয়া অশ্ব হইতে পতিত হইলেন। এই বিফল অভিযানের কাহিনী আগাগোড়ায় মর্মন্তুদ। বিজয়ী হনুমানগণ বিজয় চিহ্নস্বরূপ তাহার সেই ছিন্নমুণ্ড লাসায় লইয়া গেল এবং যত্নপূর্বক বিজয় স্মৃতি করিয়া রাখিয়া দিল। শতাধিক সৈন্য নীতির পথে এই দুঃসংবাদ বহন করিয়া ভারতে ফিরিয়া আসিল। সে ঘটনা অনেক দিন হইয়া গিয়াছে। সেই অবধি বিজয়ের গরিমায় তিব্বতে, বিশেষত এই অঞ্চলের অধিবাসীগণকে একেবারে অন্ধ করিয়া রাখিয়াছে। তখনকার তাহাদের সে বীরত্বের কাহিনীটুকুই সার হইয়া এখন জনপদবাসীগণের মুখে মুখে ফিরিতেছে। তিব্বতের পশ্চিম প্রান্তের রাজপ্রতিনিধি অথবা শাসক তাহাকে জুম্পানওয়ালা বলে। পাহাড়ের ওপর পুরাং দুর্গে থাকেন। শুনিলাম এখন তিনি এখানে নাই। গত বৎসর লাসা গিয়াছেন, এখনো ফিরেন নাই। এখান হইতে পর্বতপথে যাইতে লাসা 1 মাসের পথ। তাহার স্ত্রী পুত্রাদি এখানে আছে। এতটা নারী অধিকার পৃথিবীর আর কোথাও নাই। বর্তমানে জুম্পান পুষো স্ত্রী রাজকার্য করিয়া থাকেন। তিনি ভুটিয়াদের এখানে প্রবেশ করিয়া মান্ডি বা বাজার খুলিতে হুকুম দিয়াছিলেন। এ প্রদেশের জুম্পানওয়ালাই সর্বাপেক্ষা প্রতিপত্তিশালী। তার অধীনেই সিপাহী শান্ত্রী যা কিছু সবই। তবে ভারতীয় ব্রিটিশের সুনিয়ন্ত্রিত সেনার তুলনায় উহা যে কিছুই নহে তাহার লিপিবদ্ধ করিবার আবশ্যক হইবে না। শাসনকর্তাকে দেশবাসীগণ জুম্পান পুষো, কর্ত্রীকে চেম পুষো, তাদের পুত্রকে সে কুশো এবং কন্যাকে নিনিলা বলিয়া থাকে। বহুকাল নিরুপদ্রবে শান্তি উপভোগ করিয়া ধ্বংসের পূর্বে আমাদের সেন বংশের অধীনে গৌড় রাজ্যে যুদ্ধবিভাগের যে অবস্থা হইয়াছিল, ইহাদেরও সেই অবস্থা। প্রথম কথা, ভারতবর্ষ হইতে তিব্বত কখনো বিশেষরূপে আক্রান্ত হয় নাই। শোনা যায় বহুকাল পূর্বে উহা একবার নেপাল কর্তৃক আক্রান্ত হইয়াছিল। উহারা নেপালকে কিছু ভয় করে। ইহা কিছু এমন লোভনীয় রাজ্য নহে যাহাতে বাহিরের কোনো শক্তি তুর্ক বা পারস্য কর্তৃক আক্রান্ত হইবে। তিব্বতের পরপারে চীন রাজ্য। চীনের অধীন হইয়া ইহারা বহুকাল আছে এবং চীনের সঙ্গেই ইহাদের সংস্রব বেশি। শ্রদ্ধাপূর্বক তিব্বতীরা চীনেরই অনুকরণ করে। তিব্বতের অধিবাসী প্রজাগণকে অধীনে রাখিতে এখানকার রাজশক্তির বড় বেশি সিপাহী শান্ত্রী লোক বা অর্থব্যয় করিতে হয় না। প্রজাগণ স্বভাবতই রাজভক্ত। রাজপুরুষগণের পোশাক প্রায় সাধারণ প্রজাগণের মতোই পোশাক, কেবল মাথার টুপিটি কিছু ভিন্ন রকমের, আর কোটিতে তরবার। লামাগণের পোশাকের কিছু পারিপাট্য আছে, তাহা পরে বলিতেছি। তিব্বতের পৌরাণিক নাম কিমপুরুষ বর্ষ। কিম অর্থাৎ কুৎসিত। কিমপুরুষ বলিতে কুৎসিত পুরুষ বুঝায়। এখানকার স্ত্রী পুরুষ মাত্রেই কুৎসিত। বোধ করি সেই কারণে প্রাচীন আর্যগণ ইহার কিম পুরুষ বর্ষ নামকরণ করিয়া থাকিবেন। হুনো, বুড়ো বা বুড়ির নাম করিয়া আমাদের দেশের মেয়েরা শিশুদের যে ভয় দেখায়, ইহারা সেই হুনো। হুনোদয় উচ্চ বলিয়া ইহাদের হুনো বা হুন বলে কিনা এ বিষয়ে বিশেষজ্ঞগণ বিচার করিয়া ঠিক করিবেন। তবে আমরা এইটুকু মাত্র বলিতে পারি যে এই অঞ্চলের তিব্বতীগণ স্ত্রী পুরুষ নির্বিচারে সকলেই হনুমান এবং হনুমতি। উচ্চ হনুদয়ই ইহাদের আকৃতিগত বৈশিষ্ট্য। এদিকে হুনেরা প্রায় সকলেই শ্রমজীবী কৃষক শ্রেণীর। গায়ের রং তামাটে, রক্তবর্ণ পোশাকই ইহাদের বড় প্রিয়।
তবে শীতের সময় ইহারা পশু চর্মের জামা ব্যবহার করিয়া থাকে। উহা আমাদের মতো আর্ধির পাঞ্জাবি জামা ও সিল্কের চাদরধারী দেশবাসীগণের চক্ষে বড়ই বিকট। হুনিয়ারা প্রায় 6.5 ফুট অবধি দীর্ঘ হয়, নচেত সাধারণত ইহারা 4.5 হইতে 5.5 ফুট লম্বা হইয়া থাকে। পাহাড়ি ভুটিয়ারা যেমন একটু খর্বাকৃতি, ইহারা সেরূপ নহে। লম্বা দৃঢ় শরীর, গায়ে ঝোলা কুর্তা, কোমরে বন্ধ, মাথায় টুপি, পায়ে তিব্বতী বুট, তাহাকে সোম্বা বলে, পৃষ্ঠে বেনি। লামা ছাড়া সকলেরই কোটিতে তরবার, ছোরা, কারো কারো হাতে রুলের মতো লাঠি থাকে। ইহারা প্রায় দীর্ঘজীবী হয়, তবে পুরুষ অপেক্ষা স্ত্রীলোকরাই বেশি বাঁচে। পান আহার ইহাদের প্রধানত জলের পরিবর্তে মদ, চা, ছাতু, শুষ্ক বা পক্ক মাংস ও কচিত রুটি। সাধারণত সভ্যজাতির মধ্যে মাংসপ্রিয় স্বভাব অনেকেরই দেখা যায়। তাহার মধ্যে আবার অনেক জাতি পশুপক্ষী প্রভৃতির মাংসের বিচার করিয়া খায়। ইহাদের কোনো মাংসের বিচার তো নাই, পরন্তু কাঁচা রক্ত পর্যন্ত বাদ যায় না। ছাগল, ভেড়া বা চমড়ি প্রভৃতি কাটিলে যে রক্তটা পড়ে, বাটি হাতে 2-4 জন উহা ধরিয়া লইয়া সেইখানেই ছাতুর সঙ্গে মাখিয়া বড় আনন্দে উদরস্থ করিতে আরম্ভ করে। খাদ্যে ইহারা অঘরিগণের ন্যায় নির্বিকার। আহার্য দ্রব্যাদি রাঁধিবার সমস্ত তৈজসপত্রই তামার উপরে কলাই। আজকাল অ্যালুমিনিয়াম পর্যন্ত আমদানি হইতেছে। আটা, ছাতু, মাখন, শুষ্ক চা, শুষ্ক মাংস ইত্যাদি রাখিবার পাত্রসমূহ চর্মময়, যাহাকে বলে চামড়ার। গার্ব্যাং প্রভৃতি স্থানেও তাহাই। পূর্বেই বলিয়াছি, এই তিব্বতীগণের আচার ব্যবহার বেশিরভাগ ভটিয়াগণ শুধু অনুকরণ নহে, একেবারে প্রকৃতিগত করিয়া লইয়াছে। নিম্ন শ্রেণীর স্ত্রী পুরুষগণের জামাকাপড়ে মদ, শুষ্ক মাংস এবং ঘাম এই সকল মিলিত এমন একটি দুর্গন্ধ বাহির হয় যে কাছে বসা বা চলাফেরাতে আমাদের মতো জীবের প্রাণও চঞ্চল হইয়া ওঠে। উহারা প্রায়ই 2 জন একত্রে চলে, কখনো কখনো স্ত্রী পুরুষ একত্রে চলে, বাজার করে। উহাদের পর্দা নাই, তবে কোনো কোনো বিষয়ে ইহাদের লজ্জা, যাহা স্ত্রী প্রকৃতিতে স্বাভাবিক, উহা আছে। এই নিম্ন শ্রেণীর স্ত্রী পুরুষেরা প্রায়ই দেখিতে কঠোর, শ্রীহীন এবং বিকট দর্শন। অবস্থাপন্ন ঘরের নর ও নারীগণ বেশ সুন্দর হয়, তাহাদের বর্ণও বেশ উজ্জ্বল, অঙ্গও শ্রীমান। স্ত্রীলোকের টুপি পৃথক। কেউ কেউ রৌদ্র হইতে বাঁচিবার জন্য মাথায় এক প্রকার আচ্ছাদন ব্যবহার করে। উহা কপাল ও চক্ষু ছাড়াইয়া অনেকটা ঝুঁকিয়া থাকে। উহাতে রৌদ্রের সময় পথ চলিতে মুখে চোখে রৌদ্র লাগে না। বিলাতি হ্যাটের মতো উহা নানা প্রকারের হইয়া থাকে। অবিবাহিত পুরুষগণ মাথায় টুপি পরে না, তাহাদের চুল বেণীবদ্ধ হইয়া পৃষ্ঠে ঝুলিতে থাকে। আর নারী পক্ষে কুমারীগণ মস্তকে কোনরূপ অলঙ্কার ধারণ করে না। শুধু তাহা নহে, তাহারা কেশ মার্জন পর্যন্ত করে না। মাথাটি একটি ঝুপি জঙ্গল এবং নানা প্রকার কীট পতঙ্গাদির আবাসস্থল হইয়া থাকে। বিধাতার নির্বন্ধ পাত্র সংযোগ ঘটিলে তখন নানা প্রকারে চুল বাঁধিবার ধুম পড়িয়া যায়। পরে তাহার উপর অলঙ্কার চড়ে। সে অলঙ্কার যে কত প্রকারের, তাহার কি বলিব। ধাতু প্রায় তাহার মধ্যে থাকে না। প্রায় প্রবাল, প্রস্তর, সম্বুক, কড়ি প্রভৃতি আয়তনক্রমে যোজনা করিয়া তাহাই সেই রূপসীগণের মস্তকে শোভাবর্ধন করিয়া থাকে। পুরুষগণ বিবাহিত হইলে তখন নানা প্রকার টুপি উড়াইয়া চলে। অবশ্য লাসার দিকে সভ্যতা বা বেশভূষার পারিপাট্য অন্যবিধ। তবে সাধারণ ভদ্র অভদ্র সবারই বক্ষে একটি চতুষ্কোণ অথবা ষটকোণ ধাতু নির্মিত কবচ ঝুলিতে দেখা যায়। বড় লোকের সেটা সুবর্ণ ও রত্নাদি নির্মিত হইয়া থাকে। তিব্বত যে লামার রাজ্য, একথা বোধ হয় সাধারণের জানা আছে। সেই কারণে এদেশে ধর্মযাজক বা সাধু সন্ন্যাসীর প্রভাবই বেশি। দলাই লামা হইতে আরম্ভ করিয়া ছোট গ্রামে একটি ছোট ধর্মযাজকের ক্ষমতা সমাজ বা গৃহস্থের উপর একধারে বহিতেছে। এদেশের জনসাধারণের সর্বপ্রধান আদর্শই লামাগণ। সর্বোচ্চ আদর্শ দলাই লামা, যিনি লাসা অর্থাৎ স্বর্গে বাস করেন।
তিব্বতীরা বহুকাল হইতে সন্ন্যাসী কর্তৃক শাসিত বলিয়াই শুধু যে প্রজাশক্তি এত ক্ষীণ হইয়াছে তাহা নয়, জলবায়ুর গুণও ইহাদের অনেকটা জড়বুদ্ধি সম্পন্ন করিয়াছে। কাহারও কোনরূপ কিছু আহারের সংস্থান থাকিলে খাটিতে একেবারেই নারাজ। এ দেশের সাধারণ প্রজা বা জমিদার সকলেরই একটি বিচিত্র সংস্কার যে লামা সংসার ত্যাগী বা ধর্মযাজক। যে কেহ সন্ন্যাস লইয়া ধর্মাশ্রয় করিয়াছেন তিনি ভগবান বুদ্ধের অবতার। তাহাদের পূজা ব্যতীত অন্য যাহা কিছু সে সকল বৃথা কর্ম। দেশের যাহা কিছু ধনরত্ন তাহাদেরই, তাহাদের উপাসনাই ভগবৎ উপাসনা। প্রকৃতির নিয়মবশে সর্বত্যাগীর নিকটেই ধন সম্পত্তি বেশি যায়। সুতরাং এদেশে মঠাধিকারীরাই যে শক্তিমান হইবে তাহাতে আর বৈচিত্র্য কি? সাধারণ প্রজার উপার্জনের 1/4 ভাগ রাজকর। তাছাড়া গ্রাম বা নগরের মঠস্থ সন্ন্যাসীগণের আবার কতকটা প্রাপ্য আছে। যে যত দিতে পারিবে তাহার পুণ্য এবং কীর্তি তত অক্ষয় হইবে। আমাদের পল্লীগ্রামে এটা যে নাই এমন নয়, তবে পার্থক্য এই যে এখানে স্ত্রী পুরুষ নির্বিচারে 99% জনের মধ্যে এই ভাবেরই প্রভাব, আর আমাদের দেশে উহা নিম্ন শ্রেণীর অথবা নিরক্ষর নারী সমাজের মধ্যে অধিক প্রচলিত। পুরুষের মধ্যে উহা খুবই কম বলিতে হইবে, যেহেতু তাহাদের মধ্যে পাশ্চাত্য সভ্যতা এবং তথাকথিত বৈদান্তিক জ্ঞানের প্রভাব অল্প বিস্তর ঢুকিয়াছে। সমগ্র তিব্বতের মধ্যে ইতর জনসাধারণের অর্থ উপার্জনের যে সকল পন্থা আছে তাহার মধ্যে ডাকাতি বা লুট করা অন্যতম। কাহারও টাকা কড়ি ও মালপত্র অথবা কোথাও পথে একদল মালদার যাইতেছে, তাহাদের নিকট অর্থাদি থাকা সম্ভব। এই সকল সুযোগ ইহারা কখনোই ত্যাগ করে না। টাটু ঘোড়ার ওপর চড়িয়া একত্র 3-4 জন তাহারা ভ্রমণ করে। পৃষ্ঠে পুরাতন ধরনের বন্দুক, কটিতে তরবার, তাছাড়া কোষবদ্ধ ছোরা, ভোজালি এ সকল ঘোড়ার জিনের সঙ্গে বাঁধা থাকে। হাতে চাবুকের ধরনে ছোট একটি রুল ও মাথায় পানামা হ্যাটের মতোই বড় বড় টুপি সর্বদাই থাকে। ডাকাতি অথবা পরস্য অপহরণ কর্ম ইহাদের ততটা অন্যায় বলিয়া বোধ হয় না। সুযোগ পাইলেই অশিক্ষিত সাধারণ ডাকাতি, লুটপাট বা খুন করে। ওই সকল পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ 1 বার, 2 বার, 5 বার বা 7 বার পবিত্র কৈলাস প্রদক্ষিণ এবং উচ্চ স্বরে সেই শুভ্র তুষারমণ্ডিত কৈলাস শিখরদেশকে লক্ষ্য করিয়া নিজ অপরাধের কথা উচ্চারণ করিলেই পাপ খালন হয়। পাপ গুরুতর বোধ হইলে প্রায়শ্চিত্ত স্বরূপ আমাদের দেশে যেমন বাবা তারকেশ্বরের মানস ব্রতধারীগণ মুখে কুটা ধরিয়া মুণ্ডিত মস্তকে দণ্ড কাটিয়া সাষ্টাঙ্গ প্রণিপাত করিতে করিতে পথ অতিক্রম করে, কেহ বা ঐরূপে তারকনাথের মন্দির প্রদক্ষিণ করে, ইহারাও সেইরূপ অশেষ কষ্ট স্বীকার করিয়া এ দিকের কঠিন পার্বত্য পথ সকল অতিক্রম করিয়া কৈলাসে যায়। আরও বিচিত্র ইহাদের প্রায়শ্চিত্তের ফাঁকি, যা আমাদের দেশে এখনও অজ্ঞাত। সেটি এই যে এই প্রায়শ্চিত্তকামীদের মধ্যে কেহ নিজে অশক্ত বোধ করিলে প্রতিনিধি দ্বারা ও কাজ নিষ্পন্ন করিতে পারে, আর একজন অর্থের বিনিময়ে তাহার হইয়া ঐরূপ কষ্ট স্বীকার করিয়া পরিক্রমাদি সম্পন্ন করিবে। তাহা হইলেও তাহার পাপ খালন হইবে। এই রূপে পাপ খালন করিয়া সে আবার পূর্ববৎ নিজের কর্ম করিতে থাকে, আবার লুটতরাজ, ডাকাতি, খুন ইত্যাদি কর্ম করে, আবার পাপ খালন করে। এই রূপ চলে। লামাদের ইহারা কিছু বলে না। ভারতীয় সন্ন্যাসীরা গৈরিকধারী হইলেও ইহারা কিছু বলে না। সন্ন্যাসীগণের ওপর ইহাদের অসীম শ্রদ্ধা। সে শ্রদ্ধা যে কতটা গভীর তাহার পরিমাণ নাই। ভটিয়াদের মতো ইহাদেরও পুরুষ অপেক্ষা স্ত্রীলোকেরাই অধিক পরিশ্রমী। উদরান্নের জন্য ক্ষেত্রের কর্ম হইতে আরম্ভ করিয়া রন্ধনাদি গৃহকর্ম সকল এবং গালিচা বয়ন পর্যন্ত ইহারাই করে। পুরুষেরা ঘোড়ায় চড়িয়া পৃষ্ঠে বন্দুক বাঁধিয়া শিকারান্বেষণে বাহির হয়, আর খরিদ বিক্রির কাজও করিয়া থাকে। ইহাদের নিকট যে বন্দুক থাকে উহা সেকালের গাদা বন্দুক অস্ত্র। উহার 2 দিকে লম্বা লম্বা সঙ্গিনের খোঁচার মতো 2টি ঈষৎ বক্রবাহু আছে। মাটিতে গাড়িয়া বা পুঁতিয়া ব্যবহার করিতে হয়। প্রতিবারই গাদিয়া পলিতা লাগাইয়া লক্ষ্য করিতে হয়। যদি তাক মাফিক লাগে তবেই,
নতুবা এতটা পরিশ্রম বিফলে যায়। হিমালয়ের ভারতীয় অথবা নেপালি প্রজা এদিকে যাহারা তীর্থ ভ্রমণের জন্য অথবা ব্যবসায় উপলক্ষে আসে, সকলেরই নিকট দু একটি করিয়া বিলাতি রিভলভার, গান প্রভৃতি থাকে। বিলাতি আগ্নেয়াস্ত্রকে ইহারা বড় ভয় করে। সকলেই জানে ইহার নিকট তাহাদের পৃষ্ঠবদ্ধ সেকালের গাদা বন্দুক কোনো কাজেরই নয়। পিঠ হইতে খুলিয়া জমিতে গাড়িয়া আগুন ধরাইয়া লক্ষ্য ঠিক করিতে করিতে তাহার ৮-১০টি ফায়ার হইয়া যাইবে। উহাদের পৃষ্ঠের এই আগ্নেয় অস্ত্রটি পৃষ্ঠেই বদ্ধ থাকে, প্রায় নামে না এবং কার্যও অতি কম হয়। সুতরাং উহা ভয় দেখাইবার জন্যই বেশিরভাগ ব্যবহৃত হয়। ইহার আসল ব্যবহারটি পর্যন্ত ইহাদের মনে আছে কিনা তাহাতে বিলক্ষণ সন্দেহ আছে। পূর্বেই বলিয়াছি, তিব্বত রাজ্যটি চিরকালই নিরুপদ্রব। এমনই প্রাকৃতিক সংযোগ যে কোনো অভাবে ইহাদের তীব্র নয়, সেজন্য দারিদ্র্য আছেই। তাছাড়া সামান্যভাবে কখনো কোনো বিদেশি শত্রু কর্তৃক আক্রান্ত হয় নাই। সেই কারণে এখানকার প্রজাবৃন্দের শৌর্যবীর্য, যুদ্ধ নিপুণতা বা উন্নতি নাই। যে রাজ্যের প্রজা সাধারণের জীবনে তীব্র অভাববোধ নাই বা পশ্চাতে শত্রু নাই, সে রাজ্যের প্রজারা কখনোই উন্নত, পরাক্রমশালী এবং গুণবান হইতে পারে না। বহিঃশত্রু যে মনুষ্যকে ব্যক্তিগত এবং জাতিগতভাবে উন্নত ও শক্তিমান করিয়া তুলে, ইহা বোধ হয় অধুনা এই ২০ শতাব্দীতে আর কাহাকেও বুঝাইয়া বলিতে হইবে না। কিছুদিন পূর্বে লর্ড কার্জনের সময়ে তিব্বত অভিযানের ফলে একটু নাড়া পাইয়াছিল, কিন্তু তাহার ফল এ অঞ্চলে বড় কিছু হয় নাই। উহা লাসার দিকেই হইয়াছে। তবে এদিকে এইটুকু হইয়াছে যে ভারতীয় প্রজাদের তিব্বতে ব্যবসা উপলক্ষে আসা তো দূরের কথা, তীর্থ দর্শনে আসাও দুষ্কর ছিল। তাহা এখন সুলভ হইয়াছে। ইংরাজ কর্তৃক জ্ঞানটোসী দখল ও দুই একটি ক্ষুদ্র যুদ্ধের পর ১৯০৪ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে লাসায় ইংরাজ এবং তিব্বতীগণের যে সন্ধি হয়, তাহাতে যে সকল শর্ত থাকে, তার মধ্যে একটি শর্ত এই ছিল যে ব্যবসা উপলক্ষে ব্রিটিশ প্রজাগণ জ্ঞানটোসী, ইয়াটাং এবং গর্তক এই ৩টি স্থানে দোকান খুলিতে পারিবে। জ্ঞানটোসী দার্জিলিংয়ের অন্তর্গত কালিম্পং হইতে প্রায় ১৫০ মাইল, ইয়াটাং মধ্যস্থলে, আর গর্তক তিব্বতের পশ্চিমোত্তর সীমান্ত ঘেঁষিয়া সিন্ধু নদের ওপর অবস্থিত একটি প্রাচীন নগর। তাহাতে একটি বৃহৎ কেল্লা আছে। যাহা হোক, সেই সন্ধির পর হইতে ব্রিটিশ প্রজাদের ব্যবসা বাণিজ্যের জন্য এই পথটি খুলিয়াছে। তাহাতে ব্যবসা বাণিজ্য তো চলিতেছে বটেই, আমরাও মানস সরোবর, কৈলাস প্রভৃতি পুরাণোক্ত প্রাচীন স্থানগুলি দেখিবার চেষ্টায় এতদূর আসিবার সুযোগও পাইয়াছি। যেদিন আমরা তিব্বতে পৌঁছিলাম, সেদিন এবং তাহার পরদিন বিশ্রাম করিতেই কাটিয়া গেল। ইতিমধ্যে টাকলাখার মন্ডির চারিদিকে বেড়াইয়া ফিরিয়া দেখিয়া আসিলাম। সঙ্গী মহাশয় কৈলাস যাইবার সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলেন। এখানে তখন সবেমাত্র ৫-৬ জন ভটিয়ার দোকান পাতিয়াছে। অনেকে পাল খাটাইতেছে, কেহ কেহ ঘরের দ্বার আটিতেছে। ইহাদের সঙ্গেই সকল রকম যন্ত্রপাতি থাকে এবং সকল কর্ম আপনারাই করিয়া লয়। যাহারা দোকান ফাঁদিয়া বসিয়াছে, তাহাদের দোকানে মধ্যে মধ্যে ২-৪ জন হুনিয়া বা তিব্বতী আসা যাওয়া করিতেছে দেখা যাইত। এখানকার দোকান ঘরগুলির চারিদিকে মাটি ও পাথরের প্রাচীর, একটি মাত্র দ্বার। ওপরে ছাদের স্থানে ২ দিকের ক্রমোচ্চ দেওয়ালের ওপর ঠিক মধ্যস্থলে লম্বালম্বি একটি মোটা রলা বা দণ্ড গাঁথা, তাহার উপরে মোটা পালের কাপড়, তাহার উপরে ত্রিপল দিয়া ঢাকা। আমাদের দোচালার মতোই ব্যবস্থা। কার্তিক মাসে যখন দোকান তুলিয়া ইহারা চলিয়া যায়, তখন ওপরের আচ্ছাদনের কাপড় চোপড়, মধ্যের দণ্ড, মায়ের দ্বারগুলি পর্যন্ত খুলিয়া লইয়া অন্যত্র রাখিয়া যায়। তখন ঘরগুলির অবস্থা ওপরের আচ্ছাদনও দ্বারবিহীন, ফাঁকা দেয়ালগুলি খাড়া থাকে, যেন জনমানব পরিত্যক্ত একখানি গ্রামের ধ্বংসাবশেষ। প্রত্যেক দোকানঘরের ভিতর চারিদিকেই কেবল দরজাটুকু বাদে দেওয়ালের ধারে ধারে প্রস্থে প্রায় ১.৫ হাত পরিমাণ ফালি স্থানে আল দিয়া নুড়ি পাথর বিছাইয়া তাহার উপরে মালপত্র সাজাইয়া রাখে। আর মধ্যে চতুষ্কোণ স্থানে চ্যাটাই বা ফরাস পাতা থাকে। তাহার একপার্শ্বে অধিকারীর বসিবার ও শুইবার ফালি গদি বিছানো।
বাকি সমস্ত স্থানটুকুতে খরিদ্দার আসিয়া বসে। প্রত্যেক ঘরের পার্শ্ব সংলগ্ন আরেকটি ছোট ঘর থাকে, তাহাতে রন্ধনাদি হয়। ব্যবস্থা ইহাদের সকল দিকেই বুদ্ধিমত্তার পরিচায়ক। চৌদাসের অন্তর্গত শোষার পাটোয়ারি দিলীপ সিংহের কথা বোধ হয় পাঠকের মনে আছে। তাহার দাদা কিষণ সিংহ একজন সওদাগর, এই টাকলাখারে প্রতি বৎসরই কারবার করে, তাহা পূর্বেই বলিয়াছি। সেই ভদ্রলোকটি এখন সবেমাত্র দোকান পাতিয়া মালপত্র গুছাইয়া রাখিতেছে, কতক বা পার্শ্বে গাদা দিয়া সাজাইয়া রাখিয়াছে। এমনই অব্যবস্থিত অবস্থায় সে আমাদের আশ্রয় দিল, বলিল, আপনারা কিছু আগে আসিয়া পড়িয়াছেন, এখন বড় একটা যাত্রীরা আসে নাই, তা হোক, এখানেই আপনারা থাকিতে পারিবেন। আহারাদির জন্য চাল ডাল আটা প্রভৃতি যাহা প্রয়োজন হইবে তাহা লইবেন। আমরা কৃতার্থ মনে করিয়া তাহার আশ্রয়ে মালপত্র সমেত আপাতত কিছুদিনের জন্য রহিলাম। যথার্থ কথা এই যে, তখন আমাদের তিনজনকে একসঙ্গে আশ্রয় দিবার মতো আর কেহ ছিল না। কিষণ সিং না থাকিলে আমাদের যে বিশেষ কষ্টে পড়িতে হইত তাহাতে আর সন্দেহ মাত্র নাই। এই সময়ে এখানে সকালে সন্ধ্যায় আমাদের দেশের পৌষ মাসের শীত, দ্বীপ্রহরে অল্প গরম থাকে, তখন রৌদ্রের ঝাঁজ বড় বেশি হয়। বায়ু এত রুক্ষ যে গায়ে লাগিলে গা ফাটিয়া যায়, ক্ষণে ক্ষণে গলা শুকাইয়া উঠে। প্রায় 12টা হইতে বৈকাল 3টা পর্যন্ত এমন জোরে হাওয়া চলে, বোধহয় যেন ঝড় হইতেছে। তখন ঘরের ওপরের পাল ত্রিপল প্রভৃতি যেন উড়াইয়া লইয়া যাইবার উপক্রম হয়। এখানে বৃষ্টি প্রায় হয় না, যদি কখনো হয় বিন্দু বিন্দু হইয়াই বন্ধ হইয়া যায়। সেই জন্য মহাজনদের এখানে পালেই ছাদের কাজ চলে। আমাদের এই টাকলাখারে আসিবার পর তৃতীয় দিনে দেখা গেল প্রাতঃকাল হইতে দলে দলে তিব্বতীয় নরনারী চড়াই ভাঙিয়া ওপরে পুরাং কেল্লা এবং শিম্পিলিং গোম্পার দিকে উঠিতেছে। চড়াইটি 8 মাইলের কিছু কম হইবে। দূর দূরান্তর গ্রাম হইতে স্ত্রী পুরুষ নানা রূপ পোশাক পরিচ্ছদে সজ্জিত হইয়া সারি সারি উঠিতেছে, আবার ওপর হইতে সারি সারি আরেক দল নামিতেছে। আর প্রাতঃকাল হইতে কারা নাক্কারা প্রভৃতি রণবাদ্য এবং সানাইয়ের আওয়াজ মাঝে মাঝে কানে আসিতেছিল। ব্যাপার কি? কিষণ সিংহকে জিজ্ঞাসায় জানা গেল যে ওপরে গোম্পায় আজ একটা বৌদ্ধ পর্ব আছে, উহা গুক্কু নামে প্রসিদ্ধ। প্রতি বৎসর এই সময়ে উহা হয়। সে বলিল, আপনারা যদি ইচ্ছা করেন তো দেখিতে যাইতে পারেন, কোনো বাধা নাই। আমাদের একজন আপনাদিগকে সঙ্গে লইয়া যাইবে। সুতরাং আমরা সত্বর আহারাদি করিয়া কিছুক্ষণ বিশ্রামের পর প্রস্তুত হইলাম এবং একজন ভটিয়া মহাশয়ের সঙ্গে চড়াই উঠিতে আরম্ভ করিলাম। দোভাষীর কাজ তাহার দ্বারাই চলিয়াছে। নামটি তার নয়ান সিং। উঠিতে উঠিতে দেখিলাম ওপর দিকে পর্বতগাত্রে কতকগুলি স্বাভাবিক এবং কতকগুলি মনুষ্য নির্মিত সুন্দর সুন্দর গুহা বা গহ্বর। এদিকের পাহাড়ে পাথর অপেক্ষা বালিমাটি বেশি। ওপরে মধ্যে ও নিচে নিরেট মাটির এই গুহার শ্রেণী চলিয়াছে। সে গুহার মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আছে, ছোট ছোট মুক্ত প্রাঙ্গণও আছে। দ্বারে কপাট কোনোটির আছে, কোনোটির নাই। কপাটের পরিবর্তে পর্দা আছে। এই সকল গুহায় যাহারা গৃহহীন, ভৃত্য এবং মজুর ও মেষপালক শ্রেণীর লোক, তাহারাই বাস করে। ইহার কিছু উচ্চে অপর গুহাতে লামারা কেউ কেউ থাকেন। সকল সন্ন্যাসী মঠে থাকেন না, অনেকে একক প্রচ্ছন্নভাবে ভিন্ন গুহাতেও বাস করেন। তাছাড়া মঠে বা গোম্পায় দেশ শুদ্ধ লামাকে আশ্রয় দিবার মতো এত স্থান কোথায়? কাজেই প্রকৃতির অনুকম্পায় এদেশের সমস্ত লামা থাকিতে পারে এমন স্থানের সংস্থান এখানে পর্বতের মধ্যে আছে। সহস্র সহস্র লামা এইভাবে স্বাভাবিক গুহায় অথবা শ্রমোৎপন্ন ঐরূপ পাহাড় কাটা গুহায় বাস করেন। পর্বতের মধ্যে একটি স্থান ঠিক করিয়া যুবা লামাগণ কোদাল গাতি লইয়া নিজেরাই মনমতো গুহা প্রস্তুত করিতে লাগিয়া যান। চাষার ঘরের ছেলেরাই তো লামা হন। সুতরাং মাটি কাটিয়া গুহা প্রস্তুত করিতে শুধু তা নয়, যত কিছু শ্রমজাত শিল্পকর্ম আছে তাহা লামাদের জানা থাকে। তাহা ছাড়া কোনো লামা ইচ্ছা প্রকাশ করিলে গ্রামের যে কেহ তাহার হুকুম তামিল করিয়া ধন্য হইবে। এ তো গেল লামাদের কথা। তিব্বতের এই অঞ্চলে
কটা লোকের ঘরবাড়ি থাকে? বেশিরভাগ দরিদ্র কৃষক, কারিগর, মজুর, অবিবাহিত বা বিবাহিত প্রজাগণ। এইরূপ প্রকৃতি রচিত পর্বতের মধ্যে মাটি কাটিয়া সহজভাবেই পরিষ্কার ঘরদ্বার বানাইয়া স্বচ্ছন্দে বাস করে। ইহার ট্যাক্স খাজনা নাই, কেবল পরিশ্রম করিয়া বানাইয়া লইবার ওয়াস্তা। প্রকৃতির এরূপ স্বাভাবিক কৃপা আমাদের দেশের মানুষ পায় না। তবে ইহারা বড়ই অপরিষ্কার, ম্লেচ্ছভাবাপন্ন। শিখর দেশে বড় বড় 4-5খানি পুরী। অবশ্য পুরীগুলির উপাদান মাটি, কাঠ ও পাথর ছাড়া অন্য কিছু নয়। কাঠ কুটার কাজও নেহাত কম নয়। ওপরের ছাদ খুলিয়া কোথাও কোথাও আলোর বন্দোবস্ত করা হইয়াছে। কাঠ, মাটি ও পাথরের পোড়া নুড়ি মিশ্রিত দেওয়াল। কোথাও বা পাহাড় কাটিয়া মাটি বাহির করিয়া দেওয়াল প্রস্তুত হইয়াছে। তাহার উপর কড়ির মতোই বড় বড় কাঠের চকর, তাহার উপর সরু সরু কাঠের বিট লাগানো, উহা বর্গার কাজ করিতেছে। তাহার উপর মাটি লেপিয়া ছাদ প্রস্তুত হইয়াছে। এখানকার অর্থাৎ তিব্বতের সকল কাঠের আমদানি নেপাল হইতেই হয়। বন জঙ্গল এ রাজ্যে তো নাই। বনলক্ষ্মীর কৃপায় নেপালি অধিক সমৃদ্ধশালী, ইহা সর্বজন বিদিত। মধ্যে বৃহৎ পুরীটি পুরাঙের প্রধান মঠ বা গোম্পা, দ্বিতীয়খানি জুম্পান পুষর প্রাসাদ, তারপর বিচারালয়, পার্শ্বে সেনানিবাস। আর যে সকল বাড়ি আছে তাহার মধ্যে কতকগুলি বাড়িতে কর্মচারীগণ, সৈন্যগণ আর লামারা থাকেন। বাড়িগুলির বাহিরের দৃশ্য যেরূপ, তাহাতে দেওয়াল, গবাক্ষ প্রভৃতি আছে দেখিতে পাওয়া যায়, কিন্তু ভিতরে গুহায় পরিপূর্ণ। গুহাই ওখানকার ঘর। পর্বতগাত্রে গুহা কাটিয়া বাসের উপযোগী স্থান প্রস্তুত করিতে তিব্বতে যেমনটি দেখিয়াছি, এরূপ আর কোথাও দেখি নাই। শতাধিক ঘর লোক আছে। এরূপ একখানি গ্রামে যত লোক ধরে, ক্ষুদ্র একটি পর্বতের গাত্রে তত লোক গুহা কাটিয়া বাস করিতেছে। উহাই একখানি গ্রাম বলিলে কিছুমাত্র ভুল হয় না। এদিকে পাহাড়ে মাটির অংশ বেশি। তিব্বতের পর্বতগুলি দক্ষিণ হিমালয়ের মতো অত অধিক উচ্চ নয়। সেই কারণে সমতল স্থানে প্রাচীর তুলিয়া গৃহ নির্মাণ অপেক্ষা এদেশের সকল শ্রেণীর অধিবাসীগণ এরূপভাবে পাহাড় কাটিয়া ঘর প্রস্তুত করাকে সহজ বলিয়াই মনে করে। এখন উৎসবের কথা যাহা বলিতেছিলাম, আমরা এখন তিব্বতের এই অঞ্চলের প্রধান পুরাং মঠ বা শিম্পিলিং গোম্পার সিংহদ্বারে উপস্থিত হইয়াই দেখিলাম, সম্মুখে বড় প্রাঙ্গণে তিব্বতীয় নরনারীর ভিড়। পার্শ্বে এক স্থানে দামামা, নাক্কারা ও করতাল প্রভৃতি ঘোরনাদে ধ্বনিত হইয়া চারিদিক কাঁপাইতেছে। আমরা নয়ন সিংহের সঙ্গে ভিতরে প্রবেশ করিলাম। প্রাঙ্গণের পার্শ্বে একদিকে অনেকগুলি গলি বা সুরিপথ আছে। সম্ভবত উহা ভিতরের গুহাঘরে যাইবার জন্য। তাহার মধ্যে অনেকগুলি স্ত্রী পুরুষ ঠেলাঠেলি করিয়া ঢুকিতেছে ও বাহির হইতেছে। কেহ কাপড় চোপড় আটিয়া পড়িতেছে, কেহ বা হস্তস্থিত কোনো বস্তু রাখিতেছে, কেহ বা কারো স্থানভ্রষ্ট বস্ত্র বা অলঙ্কার যথাস্থানে পরাইয়া দিতেছে। স্থানটির চারিদিকেই মদের উৎকট গন্ধ। প্রাঙ্গণ পার হইয়া আর একটি দ্বার, তাহা পার হইয়া 1.5 হাত পরিমিত একটি কাষ্ঠ নির্মিত ক্ষয়প্রাপ্ত পুরাতন সিঁড়ি। উহাতে অবিরাম জনপ্রবাহ ঠেলাঠেলি হুড়াহুড়ি করিয়া যাওয়া আসা করিতেছে। আমরা সেই ভিড়ের সঙ্গে সঙ্গে ওপরে উঠিলাম। উঠিয়া আবার একটি দ্বার দিয়া দক্ষিণে বারান্দায় প্রবেশ করিলাম। সেখানেও যাতায়াতরত দর্শকের সংখ্যা কম নহে। এই স্থানের পথ সংকীর্ণ, বোধ করি উহা 3 হাতের ওপর হইবে না। সকল পথই এখানকার সরু সরু, সেই প্রাচীন প্রথায় নির্মিত। তাহার উপর অসংখ্য তিব্বতীয় পল্লী নরনারীর যাতায়াত, সুতরাং এক স্থানে একটু স্থির হইয়া দাঁড়াইবার জো নাই। আমরা সেই বারান্দা পার হইয়া জীর্ণ কাষ্ঠের সিঁড়ি দিয়া ছাদে উঠিলাম। সেখানে ভিড় অনেকটা কম ছিল। ছাদের সবটাই খোলা, কেবল নিম্নে প্রাঙ্গণ যতটুকু, কেবল তাহারই উপরে অনেকটা উচ্চে চন্দ্রাতপ আচ্ছাদিত। সুতরাং কতকটা ফাঁক থাকায় তাহার মধ্য দিয়া প্রাঙ্গণ বেশ দেখা যায়। দেখিলাম একটি অনতি প্রশস্ত দীর্ঘ প্রাঙ্গণ। তাহার উত্তর দিকের দেওয়ালের সঙ্গে মিলিত 4-5টি ধাপের উপর
একটি অনতি প্রশস্ত বেদী। সেই বেদীর ঠিক ওপরে দর্শকের সম্মুখস্থ রঙ্গমঞ্চে চিত্রিত বৃহৎ জবনিকার মতো সুন্দর একটি বিশাল রেশমি বস্ত্রের পট, তাহাতে উপবিষ্ট বিশাল শরীর একটি ধ্যানী বুদ্ধের মূর্তি, দক্ষিণ হস্তে অভয় মুদ্রা, বাম হস্তে যুক্ত মুদ্রা, তাহার ওপরে নিচে পার্শ্বে কয়টি অবতার মূর্তি চিত্রিত। ওপরে মৈত্রেয় বুদ্ধের মূর্তি, পার্শ্বে রাম সীতা মূর্তি, নিম্নে নরসিংহ, চীনের ড্রাগনের আকৃতি মারের মূর্তি, আরও অন্যান্য অনেক দেবমূর্তি চারিদিকে চিত্রিত আছে। তাহার মধ্যে কতকগুলির পরিচয় জানা নাই। পটখানি আগাগোড়া রেশমি বস্ত্রের ওপর বিবিধ বর্ণের রেশমি সুতায় বোনা, আশ্চর্য প্রণালীতে নির্মিত, রং তুলি দিয়া আঁকা নহে, একটি অপূর্ব দেখিবার সামগ্রী। ইহা এই দেশের প্রস্তুত কিংবা চীনে প্রস্তুত তাহা বুঝিতে পারিলাম না। যদি এখানকার হয় তবে সেটি চীনের অনুকরণ মাত্র। সে পটখানির পশ্চাতে মন্দিরের উচ্চচূড়ার মতো দেখাইতেছিল। উহা আমাদের দেশের মতো নয়। সেই প্রধান বেদীর ৪-৫টি ধাপ, তাহার উপর শ্রেণীবদ্ধ পিত্তল নির্মিত দীপাধার রক্ষিত, প্রত্যেকটিতে মাখন দেওয়া, জ্বালিবার জন্য প্রস্তুত আছে, তবে এখনও জ্বালা হয় নাই। বেদীর পার্শ্বে উচ্চ প্রকাণ্ড একটি আধারে মাখন রহিয়াছে। এদিকে চমড়ির মাখনে দেবালয় বা মঠের দ্বীপ জ্বলে। উহাতে জলীয় অংশ মোটে নাই বলিলেই হয়, সেই জন্য মোমের মতো সবটাই জ্বলে। গ্রামবাসীরা সকলে মিলিয়া ওই মাখন সরবরাহ করে। এ দেশে উৎপন্ন মাখন অধিকাংশ চা চাপানো ও মঠের দ্বীপ জ্বালিতেই ব্যয় হয়। আশপাশে মোটা গোলাপি রঙের তিব্বতী ধূপের কাঠি জ্বলিতেছে, তাহাতে সেই স্থানে একটি উগ্র বিজাতীয় গন্ধ বাহির হইতেছে, যাহা সুগন্ধ মোটেই নয়। সঙ্গে তাহার আরও একটা চামসা গন্ধ মিশানো। অপ্রশস্ত সেই বেদীর ঠিক সম্মুখেই প্রাঙ্গণের এপারে ওই বেদীর দিকে মুখ করিয়া বসিবার মতো পুরু আসন নিবদ্ধ আরও একটি উচ্চ বেদী। উহা মঠের প্রধান লামা বা মহান্তের বসিবার স্থান। আর সেই বড় বেদীর দক্ষিণ পার্শ্বে লম্বা লম্বা কাঠের তক্তা, তাহার উপর পৃথক পৃথক পুরু রক্তবর্ণ বস্ত্রে নির্মিত আসন শ্রেণীবদ্ধ রাখা আছে। এইরূপ ৪-৫টি সারি, প্রত্যেক সারিতে প্রায় ৭-৮ জনের বসিবার আসন। প্রত্যেক আসনের সম্মুখে প্রায় ১ হাত উচ্চ ছোট ছোট কাষ্ঠের চৌকি, উহার উপর জলপাত্র, চায়ের পেয়ালা প্রভৃতি থাকে। পার্শ্বের বারান্দার মধ্যেও ঐরূপ অনেক আসন পাতা আছে, তবে উহার সম্মুখে পাত্রাধার কাঠের চৌকি নাই। মধ্যস্থিত সর্বোচ্চ প্রধান বেদীর বামে একখানি অন্ধকার ঘর বা দালানের মতো, সেটি প্রাঙ্গণতল হইতে বেশ কতকটা নিচু হইবে। আমরা ছাদের উপর হইতে দেখিতে পাইতেছি, ঘরের মধ্যে কাষ্ঠ নির্মিত প্রকাণ্ড উপুর করা একটি প্রকাণ্ড ঢাকের মতো, সেটি একটি মানুষ অপেক্ষাও দীর্ঘ এবং তাহার বাহ্যাংশ চিত্রবহুল। কেন্দ্রে তদুপযুক্ত ভারসহ একটি লৌহদণ্ডে আমূলবিদ্ধ এবং ভূগর্ভে প্রথিত, ইহাই ধর্মের ঢাক বৌদ্ধ। মধ্যস্থলে কতকগুলি রজ্জু সংলগ্ন আছে, তাহা ধরিয়া টানিয়া যাত্রীরা চারিদিকে সেটি ঘুরাইতেছে এবং তাহার সঙ্গে ঘণ্টা সংলগ্ন থাকায় আবর্তনের সঙ্গে সঙ্গে ঘণ্টাধ্বনি হইতেছে। উহাতে নানারূপ মূর্তি বিবিধ বর্ণে চিত্রিত আছে বলিয়াছি। বুদ্ধদেব নূতন ধর্মচক্র প্রবর্তন করিয়াছিলেন। যে উহা গ্রহণ করিয়া তাহার শরণ লইবে, তাহার পরম পদ নির্বাণ প্রাপ্তি ঘটিবে, এটি তাহারই স্থূল বা সংকেত অভিনয়। স্ত্রী পুরুষ অনেকে এই ধর্মরজ্জু ধারণ করিয়া নিজেরা চারিদিকে ঘুরিতে ঘুরিতে সেটিকেও ঘুরাইতেছে। প্রাঙ্গণের সকল আসনই শূন্য, সেখানে এখন কোনো লোকজন দেখিলাম না। তাহার পর আমরা ছাদ হইতে নামিয়া পুনরায় বারান্দার আর একটি পথ দিয়া প্রধান মন্দিরের চারিদিক ৩ বার প্রদক্ষিণ করিলাম। তখন মন্দিরের দ্বার বন্ধ ছিল, কাজেই তাহার ভিতরে প্রবেশ করিয়া দেখিতে পাইলাম না। প্রদক্ষিণের যে পথ বা গলি, তাহার চারিধারেই অন্ধকার। উহা যে সংকীর্ণ তাহা বোধ হয় আর বলিতে হইবে না। ঊর্ধ্ব অধ ২ পার্শ্বের ভিত্তি
এবং পথগুলি ঘুরিয়া ঘুরিয়া দেখিলাম। মন্দিরের বাহিরের দেওয়ালে ও মধ্যে সংলগ্ন কাষ্ঠের অনেকগুলি ছোট ছোট ঢোলকের আকৃতি, মধ্যে লৌহ শলাকাযুক্ত ঘূর্ণোপযোগী চক্র আছে। যাত্রীগণ সকলে এক একবার অঙ্গুলি ও হস্ততালুর সাহায্যে উহা ঘুরাইতে ঘুরাইতে অগ্রসর হইতেছে। ঘুরাইবার সময়ে কাষ্ঠ এবং লৌহ কিলকের ঘর্ষণে পক্ষীকুল কলরবের মতো এক প্রকার শব্দ বাহির হইতেছিল। এখানে সবকিছু প্রদক্ষিণের ব্যাপার, সকলেই প্রদক্ষিণ করিতেছে। তাহার আমরা আরও একটি ছোট জীর্ণকাষ্ঠের সোপান আরোহণ করিয়া প্রধান লামার ঘরে গেলাম। ছোট ঘরটি সর্বত্রই ধুলায় পরিপূর্ণ। একদিকে উচ্চ লম্বা একটি কাষ্ঠাসন, তাহার উপরে খুব পুরু মোটা গদি, তাহার উপরে একখানি কম্বলের মতো আসন, তাহার উপর শিম্পিলিং গোম্পার বড় লামা মহাশয় বসিয়া আছেন। সম্মুখেই রক্তাম্বর পরিহিত দীর্ঘ শরীর দুইজন লামা তাহার আজ্ঞার অপেক্ষায় সসম্ভ্রমে দাঁড়াইয়া। এই যে শিম্পিলিং গোম্পার প্রধান মহান্ত বা লামা, তিনি রাজধানী লাসা হইতে নির্বাচিত হইয়া আসেন। এই মঠের প্রধান লামা হইয়া কাহারও আজীবন কাটাইবার নিয়ম নাই। 5-7 অথবা 10 বৎসর অন্তর একজন করিয়া লাসা হইতে আসিয়া মহান্ত লামার নিকট হইতে এখানকার সকল দায়িত্ব বুঝিয়া লয়েন। তখন ভূতপূর্ব মহান্ত লাসার দিকে অগ্রসর হয়েন। ব্যাপারটি আমাদের ভারতের রাজপ্রতিনিধি দলের মতো। নূতন মহান্তের আগমন এবং পুরাতনের প্রস্থান উপলক্ষে মঠে একটি উৎসব হয়। যাহা হোক, এই অঞ্চলে এই পুরাং মঠই সর্বশ্রেষ্ঠ, বাকিগুলি সব এই মঠের অধীন। শ্রেষ্ঠ পণ্ডিত এবং সাধক না হইলে এই মঠের মহান্তের পদটিতে অন্য কেহ অভিষিক্ত হইতে পারে না। এখন আমরা লামার ঘরে প্রবেশ করিলাম।